সাক্ষ্যর কথা শুনে চমকে গেল চৈতি। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি যে সাক্ষ্য হঠাৎ করেই মনমরা হয়ে বসে আছে। আর এটা দেখার পরে ঝিল তখন বলে, কি হয়েছে বলো তো? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কোনো কিছু নিয়ে খুব ডিস্টার্ব আছো, কিছু কি হয়েছে? সাক্ষ্য তখন বলে, আচ্ছা ঝিল, তুমি কি সবসময় এরকমভাবেই কথা বলো? না মানে তোমার মনের মধ্যে কি অন্য কিছু চলছে? এসব কথার মানে কিছুই বুঝে উঠতে পারে না ঝিল, আর বলে, কি বলছো বলো তো? আমি তো তোমার কোনো কথাই ঠিক বুঝে উঠতে পারছি না। মানে তোমার কি কোনো কিছু সমস্যা হয়েছে? তখনই সাক্ষ্য বলে, তোমার মনের মধ্যে কি স্বার্থপরায়ণতা খুব বেশি কাজ করছে? সব শোনার পর ঝিল পুরোই অবাক হয়ে যায় আর বারবার করে একটা প্রশ্নই করতে থাকে যে কি বলছে আর কেনই বা বলছে। তখনই সাক্ষ্য বলে, তোমারকে অনেক কিছুই বলতে ইচ্ছা করছে কিন্তু বলতে পারছি না। আসলে সাক্ষ্যর মনের মধ্যে একটা প্রশ্ন ঘুরতে থাকে, আর সাক্ষ্য ভাবে, আমি কি সত্যি ঝিলের অপারেশনটা ঠিকভাবে করিনি? তখন সাক্ষ্য বলে, আচ্ছা ঝিল, তোমার কি কোনোভাবেই মনে হয়েছে যে আমি তোমার অপারেশনটা ঠিকভাবে করতে পারিনি? তখন ঝিল বলে, কেন? এইসব প্রশ্ন কেন উঠছে? আমি তো একদম সুস্থ হয়ে গেছি। আর তার থেকে বড় প্রমাণ আর কী হতে পারে যে তোমার অপারেশন ঠিক হয়েছে কি হয়নি? দেখো, আমার মনে হচ্ছে তোমার কোথাও একটা ভুল হচ্ছে কিছু। কেউ কি তোমাকে কিছু বলেছে? কিন্তু সাক্ষ্য নিজের মুখে কোনো সত্যি কথাই বলতে চায় না, আর বলে, তাহলে কে সে যে অভিযোগটা জানালো আমি নাকি তোমার অপারেশন ঠিকভাবে করিনি? পুলিশও নাকি এই নিয়ে তদন্ত করতে আসছে। সবটাই আমার কাছে কেমন একটা ধোঁয়াশা তৈরি হয়ে গেছে। তোমার এই যে আমাকে বিয়ে করা, এটা কি পুরোটাই বদলা নেওয়ার জন্য? না, কোনো হিসাবই তো এখন আমি মেলাতে পারছি না। এর মাঝখানে ঝিল বলে, আজকাল তুমি যেন কেমন একটু কথাবার্তা বলছো। চৈতি এসেছে কি না সেটা সাক্ষ্য জিজ্ঞেস করতেই ঝিল খুব রেগে গিয়ে উত্তর দেয়, হ্যাঁ, বাড়িতে তো গেছে বাক্স প্যাকটা গুছিয়ে নিয়ে আসতে। চলেও এসেছে হয়তো এতক্ষণে। কেন বলুন তো? যান না, গিয়ে দেখে আসুন আপনি। তখন সাক্ষ্য বলে, ঝিল, আমাদের বাড়িতে এসব হয় না। এত চেঁচামেচি করে কেউ উত্তর দেয় না। তোমাকে কিছু বেসিক সেন্স শিখতেই হবে, না হলে যে তুমি কিছুই করতে পারবে না। আজকে সকালবেলায় বাড়ির লোকগুলো অনেকেই খেতে চাইছিল না ওই তোমার বানানো চিড়ের পোলাও, কিন্তু তুমি তাদেরকে জোর করে খাইয়ে দিলে। জোর করে কি সব কিছু করানো যায়? ঝিল তখন বলে, একদমই যায় না। কিন্তু এক্ষেত্রে আমি কি করতে পারতাম বলুন তো? কারণ তারা আমাকে পছন্দ করে না, আর আমি তো এই বাড়ির বউ। আস্তে আস্তে সব কিছুই তো মানিয়ে নিতে হবে তাদেরকে। তাই ভেবেছিলাম যদি জোর করি তাহলে তারা খাবে, পরের দিন থেকে আর হয়তো এই জোরটা করতে হবে না। কিন্তু তুমি যেরকমভাবে বলছো, এখন মনে হচ্ছে আমি ওদেরকে খাইয়ে অনেক বড় বিপদ করে ফেলেছি। তোমার যা ইচ্ছা বলো, আমার আর কিচ্ছু বলার নেই। সাক্ষ্য আর ঝিলের মধ্যে হুট করেই একটা প্রসঙ্গ নিয়ে ঝামেলা বাড়তে শুরু হয়ে যায়। সাক্ষ্য আর ঝিলের সাথে কথা না বাড়িয়ে ঘুমিয়ে পড়ে, কিন্তু ঝিলের চোখ থেকে জল পড়তে থাকে। ঝিল বুঝতে পারে না কি করে ব্যাপারটাকে সামলাবে। সকাল হতেই চৈতি চলে এসেছে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে। তার মধ্যেই শতরূপা বলে, খুব ভালো করেছো, জিনিসপত্র একবারে ঘরে রেখে দাও। তখনই ঝিল বেরোচ্ছিল। শতরূপা বলে, এই ঝিল, তুই এখন কোথায় বেরোচ্ছিস রে? ঝিল তখন বলে, আমার একটু কাজ আছে মেজমামি, তাই আমাকে একটু বেরোতে হবে। কথাটা শোনার পর শতরূপা বলে, কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস সেটা বলতে পারছিস না? ঝিল বলে, তোমাদের বাড়িতে কেউ কোথাও বেরোলে সবসময় সবাইকে বলে যায় আমার একটা কাজ আছে আর আমি সেই কাজটা করেই চলে আসব। তখনই ঝিলকে চৈতি বলে, আচ্ছা ঝিল, কোথায় যাচ্ছ বলে গেলেই তো ভালো হয়, সব ঝামেলা মিটে যায়। আর তুমি সেটা না করে কথার ওপর কথা বাড়িয়ে যাচ্ছ, এটা তো তোমার অন্যায় হচ্ছে। চৈতি তখন এই কথাগুলো বললে ঝিল বলে, আমি কি করব আর কি করব না চৈতিদি, সেটা আমি নিশ্চয়ই তোমার থেকে শিখব না। তখন সাক্ষ্য বলে, কি হয়েছেটা কি? সকাল সকাল এত ঝামেলা কিসের? ঝিলকে তখন শতরূপা বলে, দেখ না, তোর বউকে আমি অনেক কিছুই জিজ্ঞেস করলাম কিন্তু কোনোটারই উত্তর দিচ্ছে না রে সাক্ষ্য। জিজ্ঞেস করলাম ও কোথায় যাচ্ছে। তখন ঝিল বলে, আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, এই বাড়িতে সব সময় যদি এরকমভাবে জিজ্ঞাসা করে আর উত্তর দিতে হয় তাহলে তো আমার কোনো স্বাধীনতাই নেই বলতে গেলে। সাক্ষ্য বলে, তুমি যাচ্ছটা কোথায় সেটা বলে গেলেই তো হয়, এত অশান্তি বা কি আছে করার? চৈতি সাক্ষ্যর এই কথা শুনে অবাক হয়ে যায়, কারণ সাক্ষ্য যে ঝিলকে এইভাবে সবার সামনে বলতে পারে চৈতি এটা বুঝে উঠতেই পারেনি। ঝিল বলে, আমি ভেবেছিলাম কাজটা সেরে এসে তোমাকে বলবো, কিন্তু তার আগে যে বাড়িতে এরকম একটা হাঙ্গামা শুরু হয়ে যাবে
এটা আমি কল্পনাও করতে পারিনি। যাই হোক, তোমাদের যা ইচ্ছা করতে পারো, কিন্তু আমি আমার কাজটা সেরে এসে তবেই তোমাদেরকে বলবো যে আমি কি করতে যাচ্ছি। শতরূপা বলে, দেখলে সাক্ষ্য, তোমার জীবনটা এই মেয়েটাই নষ্ট করে ছাড়লো। এই মেয়েটার যা ইচ্ছা এখন এই মেয়েটা সেসব করতে শুরু করেছে। করো করো, যা ইচ্ছে তাই করো। একটা কথা মনে রেখো, তুমি যে বারবারন্ত করছো না, তার ফল তুমি একদিন হাতে নাতে পাবে। ঝিল বুঝতে পেরে যায় এই বাড়িতে তার কোনো সম্মান নেই। সাক্ষ্য বিয়ের পরের দিন থেকেই বদলে যেতে শুরু করে দিয়েছে। তার উপরে আবার চৈতি এই বাড়িতে এসে জুটেছে। এই সব কিছু দেখে ঝিল একেবারে বিরক্ত হয়ে যায় আর বুঝতে পারে যেটা হচ্ছে সেটা একদমই ঠিক হচ্ছে না। যে সাক্ষ্য তারপরে কথা বলতো, কিন্তু এখন সেও নেই। তাই ঝিল খুব একা হয়ে যায় আর বুঝতে পারে না কি করে নিজেকে সামলাবে।